তবে নীর মনে মনে নামাজকে ধন্যবাদ দিল। খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ভোরের আলোতে ঘুম ভেঙে গেল নীরের। উঠে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষে নিজের বাবার জন্য দোয়া করলো। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তো পড়ছে। নিজেকে আজ খুব একা লাগছে। এক নিমিষেই তাকে ছেড়ে বাবা চলে গেল। এত দূরে গেল যে চাইলেও আর বাবা তার মাথায় হাত বুলিয়ে দিবে না, আমাজান বলে ডাকবে না, নিজ হাতে খাইয়ে দিবে না। কেন তার সাথে এমন হলো? কেন আল্লাহ এত তাড়াতাড়ি বাবাকে তার কাছ থেকে নিয়ে গেল? কেন এত তাড়াতাড়ি সে এতিম হলো? কেন এত কষ্ট হচ্ছে তার? আজ যেন এই বাবাহারা মেয়েটার কান্না কেউ যত্নে মুছে দিচ্ছে না। আগে একটু কান্না করলে বাবা কি সুন্দর চোখের পানি মুছে দিতেন। চলতে গেলে হোঁচট খেলে শক্ত করে হাত ধরতেন। কই, আজ যে এতটা পথ পাড়ি দিতে হলো, কেউ তো সেই বাবার মতো করে হাত ধরল না। আসলে বাবার মতো কেউ হয় না। বেশ কিছুক্ষণ পর আল্লাহর কাছে দোয়া করে নামাজ শেষ করলো। নামাজ শেষে পেছন ফিরে তাকাতেই ঘুমন্ত নামাজের দিকে চোখ পড়ল। এক পলক তাকিয়ে নিচে চলে গেল। ভাবি, এত বিয়ানে আপনি ঘুম থেকে উঠছেন কে? আপনার কিছু লাগবো? আমার কিছু লাগবে না, আমি আপনার সাথে কাজে সাহায্য করি। আরে না না, কি যে কোন আপনি, আমি নিজ হাতে মেলা কাম করবার পারি। তাও আমাকে দিন, আমি আপনাকে সাহায্য করছি। নীরের জোরাজোরিতে ক্ষান্ত হয়ে রাজি হলো জোহরা। নীরের দিকে তাকিয়ে এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, দাদিরে আপনি এই চাটা দিয়ে আহেন। দাদির রুম রান্নাঘর থেকে বের হলেই ডাইন মরাই। নীর চায়ের কাপ নিয়ে দাদির রুমের দিকে এগিয়ে গেল। দরজা হালকা ভেজানো ছিল। দুবার নক করতেই শুনতে পেল, জোহরা চলে আয়। নীর গুটি গুটি পায়ে চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করলো। বিছানার উপর বসে কোরআন পড়ছে আঙ্গুরা বেগম। নীর সামনে গিয়ে বলল, দাদু, আপনার চা। আঙ্গুরা বেগম চোখ তুলে তাকালেন। চোখে মুখের অবস্থা দেখে নীর বুঝতে পারল না যে রাগ হয়েছে নাকি খুশি হয়েছে। নীর কোনো কথা না বলে পেছন দিকে পা বাড়াতেই ঝাঁঝালো কণ্ঠ শুনতে পেল, এরপর থেকে জোহরাকে বলবে আমার জন্য চা নিয়ে আসতে। তোমাকে যেন আমার রুমের আশেপাশে না দেখি। নীর শোনা মাত্রই দুপা চালিয়ে রুম থেকে বের হয়ে গেল। চোখে জল চলে এলো। আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলেনি নীরের সাথে। চোখে জল মুছে রান্নাঘরে যেয়ে দেখলো জোহরা মোটামুটি নাস্তার সবকিছু তৈরি করে ফেলেছে। তাই নীর নিজের রুমে চলে গেল। দেখুন নওয়াজের বাবা, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনি শুধু বিয়েটা মেনে নিন। না, এ বিয়ে আমি মানব না। সেই মেয়ের সাথে আমাদের কোনো দিক থেকেও মিল নেই। মিল না থাক, এতদিন পর যে ছেলে বিয়ের জন্য তৈরি হয়েছে তা কি আপনার জন্য যথেষ্ট নয়? না, কোথায় আমার নাওয়াজ আর কোথায় সে মেয়ে? নাওয়াজের সাথে কি এই মেয়ের যায়? তাছাড়া আম্মার সাথে আমার আগে থেকেই নাওয়াজের বিয়ে নিয়ে কথা বলা ছিল, তুমি সেটা নিশ্চয়ই জানো। নীলিমা বেগম নিঃশ্বাস ফেললেন। এসব মানুষকে সহজে বোঝানো যায় না, হয়তো তারা বুঝতে চায় না। নিজেকে সংযত রেখে ঠান্ডা মাথায় বললেন, দেখুন, ছেলে আমার নিজের পছন্দে বিয়ে করেছে, এতে আমার কোনো আপত্তি নেই। আর নীর মেয়ে হিসাবেও যথেষ্ট ভালো, তাকে আমি আগে থেকেই চিনি। সবচেয়ে বড় কথা, আমার ছেলে খুশি তো আমি খুশি। বলেই নীলিমা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। এবার তিনি আর কোনো কথাই বলবেন না, কিন্তু বলতে হবে, ছেলে তার জন্য একদম যোগ্য পাত্রী খুঁজেছে। ঘুম থেকে উঠে পুরো রুমে চোখ বোলালো নওয়াজ। ফ্রেশ হয়ে এসে তৈরি হলো অফিসে যাওয়ার জন্য। নিজাম তালুকদারের নির্দেশ, এখন তার সব কাজ নওয়াজকে দেখতে হবে, বড় বলে কথা। এর পাশাপাশি নওয়াজ নিজের বিজনেস শুরু করবে। নওয়াজ তৈরি হতে হতে নীর রুমে প্রবেশ করলো। গুড মর্নিং, কোথায় গিয়েছিলে? নীর ধীর কণ্ঠে জবাব দিল। নীরের উত্তরে চোখ তুলে তাকালো নওয়াজ। তোমার কি কোনো অসুবিধা হচ্ছে এখানে? কোনো অসুবিধা হলে আমাকে বলতে পারো। না না, কোনো অসুবিধা হচ্ছে না। নওয়াজ নীরের কাছে গেল। আমি অফিসে যাচ্ছি, কোনো কিছুর প্রয়োজন হলে জোহরা আপাকে বলবে। আমি তোমার জন্য নাস্তা উপরে পাঠাচ্ছি। বলেই নওয়াজ নীরকে জড়িয়ে ধরল। ঠান্ডা কণ্ঠে বলল, খেয়াল রাখবে নিজের। বলেই চলে গেল নওয়াজ। নীর ঠায় দাঁড়িয়ে থেকে কিছু সময় অতিবাহিত করে রুম গুছিয়ে নিল। এর মাঝে জোহরা নাস্তা নিয়ে এলে নাস্তা করে গোসল করে নিল। গোসল শেষে বুকশেলফ থেকে সমরেশ মজুমদারের 7 কাহুন গল্পের বইটা হাতে নিল। স্কুলে পড়াকালীন সময় থেকে নীরের বই পড়ার অভ্যেস। স্কুল ও কলেজে ফ্রি টাইম পেলে লাইব্রেরিতে গিয়ে বই পড়ত। বলা যায় বই পড়া নেশা ছিল তার, কিন্তু কলেজ শেষ করার পর আর বই পড়ার সুযোগ হয়নি। তাই আজ বই দেখে নিজেকে আটকে রাখতে পারেনি। প্রথমে ভেবেছিল নওয়াজের কাছ থেকে পারমিশন নিবে,
কিন্তু নিজেকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। তাই বইটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। বই পড়তে পড়তে কখন ঘুমিয়ে গেছে টের পায়নি নীর। বেলা 3টা বাজে। নীর চোখ ডলতে ডলতে উঠে বসলো। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। জোহরাকে উদ্দেশ্য করে বলল, দাদি কি খেয়ে নিয়েছেন? ভাবি, দাদি সব কিছু টাইম মতন করে। আপনিও খাইয়া নেন। তুমি খাবে না? আমি খাইয়া নিছি। দাদিরে খাওয়াই দিয়া আমিও দাদির লগে খাইয়া নিছি। নীর আর কোনো কথা বাড়ালো না, নিজ মনে খেয়ে নিল। খাওয়া শেষে উঠতে গেলে পেছন থেকে শুনতে পেল, বাড়ির বউদের সব কিছু টাইম মতো করতে হয়, এটা এই বাড়ির নিয়ম। নিয়ম কেউ ভঙ্গ করুক তা আমার পছন্দ নয়। নীরের চোখে পানি চিকচিক করে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, দাদি এমন আর হবে না, আসলে নীরের কথার শেষ না হতেই আঙ্গুরা বেগম বলে উঠলেন, আমার কথার পরিপ্রেক্ষিতে কেউ কথা বলুক তা আমার পছন্দ নয়। কথাটা বলেই আঙ্গুরা বেগম আর দাঁড়ালেন না, নিজের রুমে চলে গেলেন। পেছন থেকে ধীর কণ্ঠে নীর বলে উঠল, জি দাদি। তবে তিনি তা শুনেছেন কিনা তা জানা গেল না। সন্ধ্যাবেলা নিজাম তালুকদার, নীলিমা বেগম ও নাজিফা একসাথে তালুকদার ভিলায় চলে এলো। এতটা জার্নি করে সবাই বেশ ক্লান্ত, তাই নিজেদের মতো নিজেদের রুমে চলে গেল। তাই নীর ঝটপট চা করে নিল 2 কাপ, সাথে কিছু খাবার নিয়ে হাঁটা ধরল নীলিমা বেগমের রুমের উদ্দেশ্যে। দরজা নক করে বলল নীর, আসবো মনি? আরে এসো এসো। নীর এগিয়ে গিয়ে টেবিলে চায়ের ট্রে রাখলো। নিজাম তালুকদার এক পলক তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। বোঝা গেল তার মোটেও পছন্দ হয়নি নীরের রুমে আসা। নীর রুম থেকে বের হতে নিলেই শুনতে পেল, তোমার কোনো অসুবিধা হচ্ছে মা? কোনো অসুবিধা হলে আমাকে জানিও। না না, ঠিক আছে। বলেই নীর রুম থেকে চলে গেল। সোজা রান্নাঘরে এসে আরেক কাপ চা নিয়ে চলে গেল নাজিফার রুমে। আসবো নাফিজা? আরে আপনি এত ফর্মালিটি কেন করছেন? আমার সাথে কোনো ফর্মালিটিস চলবে না। আচ্ছা, চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ভাবি। ভাবি? নীর ডাকাটাই ভালো ছিল। আমি তো ভাবি ডাকবো, হাজার হোক। আমার হবু ভাতিজা ও ভাতিজির মাকে কি নাম ধরে ডাকবো নাকি? দেখ নাজু, যা দেখানোর সব কিছু আপনার স্বামীকে দেখেন ভাবি, আমি দেখতে চাই না। অন্যের হক আমি মারবো কেন? বলে খিলখিল করে হেসে উঠল নাজিফা। নীর লজ্জায় লাল হয়ে গেল। ইস, কি লজ্জা! আহারে, আমার ভাই তো লজ্জা মাখা মুখ দেখলেই শেষ হয়ে যাবে। অবশ্যই তে ভালোই হবে, তাড়াতাড়ি ফুপি ডাক শুনতে পাবো। নাজু তুই প্লিজ চুপ কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাবি। বাই দ্য ওয়ে, হাউ ওয়াজ ইয়োর বাসর রাত? নাজিফার প্রশ্নে লাজুক হাসল নীর। গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। চোখ তুলে এপাশ ওপাশ তাকিয়ে দ্রুত পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। নাজিফা নীরের কাণ্ডে হেসে উঠল। রাত 10টায় নিজাম তালুকদার আগেই খাবার খেয়ে নিয়েছেন। আঙ্গুরা বেগম খাবেন না, তিনি প্রায় রাতেই খাবার খান না। শুধু খাবার টেবিলে খাবার খাচ্ছে নীর, জহুরা, নওয়াজ ও নাজিফা। খাবার খেতে খেতে নীরের হঠাৎ হেঁচকে উঠে গেল। নওয়াজ দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল। তা দেখে নাজিফা বলল, আহা, কি ভালোবাসা! হ ভাই, দেহি বাবিরে অনেক ভালো পায়। দুজনের কথায় লজ্জায় শেষ হতে ইচ্ছে করছে নীরের। নওয়াজের দিকে তাকিয়ে দেখল সে দিব্যি খেয়ে চলেছে, কোনো ভাবান্তর নেই। শুধু দুঠোঁটে উচ্চারণ করলো, নাজু, খাবার সময় আমার কথা বলা একদম পছন্দ নয়। নাজিফা আর কোনো কথা বলার সুযোগ পেল না, নিজের খাওয়ায় মনোনিবেশ করলো। ভাই তার একখানা, এবার শুধু বলেছে, আবার কথা বলে নিশ্চয়ই বকা দিবে। খাবার শেষে নওয়াজ হাত ধুতে চলে গেল। যেতে ফির জহুরা বলে উঠল, ভাবি আপনি এত সরম পান কি আর লেগা? তখন দেখি আপনার গালখানা একেবারে শরমে লাল হইয়া গেছে। আরে জোহরা, তোমার চোখে দেখি সেই লেভেলের পাওয়ার। তোমার ভাবির অনেক লজ্জা। জানো, সন্ধ্যায় আমি শুধু বলেছিলাম। আর বলতে পারল না নাজিফা। নীর খাবার রেখে তার মুখ ধরে ফেলল। নাজু এটা কিন্তু ভালো হচ্ছে না, তুই চুপ থাক। কি হচ্ছে এখানে? নওয়াজের কণ্ঠে সবাই চুপ হয়ে গেল। নওয়াজ তাদের দিকে তাকিয়ে আছে, মুখে গম্ভীরতা স্পষ্ট। এবার নির্ঘাত একটা ঝাড়ি খেতে হবে। ভাইয়া কিছু হচ্ছে না। কিছু না হলেই ভালো। নীর, খাবার শেষ করে উপরে এসো। বলেই নওয়াজ চলে গেল। নওয়াজ চলে যেতেই শোনা গেল, আহা, আজ কেউ কিচ্ছু বলেনি, না হলে আমাকেই কেউ বলতো নাজিফা খাবার শেষ করে উপরে এসো। ইস, কি পোড়া কপাল আমার। বলেই নাজিফা হাসতে লাগলো। জহুরা তাল মিলিয়ে হাসতে লাগলো। মূলত নীরকে একটু লজ্জা দিতে বলেছে। নীর লজ্জা মুখ নিয়ে হাত ধুতে চলে গেল।
পরদিন সকালে ভার্সিটির গেট দিয়ে একসাথে হেঁটে চলেছে আফরা ও নাজিফা। এক ভার্সিটিতে পড়ে দুজন, অনার্স প্রথম বর্ষ। ক্লাস শেষ করে বাড়ির পথে হাঁটছে দুজন। নাজিফার বাসা ভার্সিটি থেকে বেশি দূরে না, তবে আফরাদের বাসা একটু দূর। নাজিফা নিজের বাসার গলির সামনে আফরা থেকে বিদায় নিল। আফরা একটু সামনে যেয়ে বাস স্ট্যান্ডের সামনে দাঁড়ালো। বাসে উঠে পুরো বাস জুড়ে চোখ বুলিয়ে শুধু বাসের লাস্টের কোনায় বসে থাকা এক ব্যক্তির পাশে খালি সিট পেল। লোকটির দিকে তাকিয়ে রাগে মুখ লাল হয়ে গেল তার। মনে মনে প্রতিজ্ঞা করলো সারা পথ সে দাঁড়িয়ে যাবে, তাও সেই লোকের পাশে বসবে না। কিন্তু বেশ কিছুক্ষণ পর দাঁড়াতে অসুবিধে হলে সেই জায়গায় বসে গেল। লোকটি তাকে দেখে বলে উঠল, আগেই বসতে পারতেন। আফরা চোখ মুখ কুঁচকে ফেলল, রাগী গলায় বলল, কেন? এখানে বসেছি বলে কি আপনার কোনো সমস্যা হচ্ছে নাকি? আমার সমস্যা হবে কেন? আমি আরো ভাবছি আপনার সৌভাগ্য হয়েছে বটে আমার সাথে বসতে পারে। আফটার অল আই এম সাচ এ হ্যান্ডসাম ম্যান। আরে আরে থামুন, নিজেকে বিশ্ব সুন্দর ভাবা বন্ধ করুন। বিশ্ব সুন্দর না হলে কি আর কেউ চোখ দিয়ে গিলে খায় নাকি? আফরা এবার বুঝে গেল আসল কাহিনী। বাসে ওঠার সময় যে এই লোকের দিকে তাকিয়েছিল তা এই লোক বুঝতে পারছে, তাই তো কথা শোনাচ্ছে। নিজের কাজে নিজে লজ্জিত হলো। কেন এত লোক থাকতে এই লোককেই দেখতে হলো আফরার? আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বসে রইল। খানিকক্ষণ পর শুনতে পেল, আই এম সরি। আফরা সে ব্যক্তির দিকে তাকিয়ে বলল, আমাকে বলুন। আপনি ছাড়া আমার পাশে আর কেউ নেই, সুতরাং আপনাকেই বলছি। আফরা বুঝলো সেই ব্যক্তি কেন তাকে সরি বলছে, তাও যাচাই করতে বলল, সরি কেন বলছেন? আসলে সেদিন আপনি আমার পরীকে খাইয়ে দিয়েছেন, তাও আমি আপনাকে ভুল বুঝেছি। বাসায় যাওয়ার পর আসলে পরি আমাকে সব বলেছে। আমি সত্যি লজ্জিত। ও, বুঝতে পেরেছি। আমি সত্যি সরি বলছি, আপনি ভুলে যান সেই দিনের কথা। আগেই ভুলে গেছি, তবে আপনিও বাচ্চাকে একা রেখে কোথাও যাবেন না। ভুল হয়েছে আমার। আসলে সেদিন পরীকে এক সাইডে বসিয়ে তার জন্য পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি নিয়ে এসে দেখি পরি নেই। আমি খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম। পরীকে আপনার পাশে দেখে চিন্তায় না জানি আপনাকে কি বলে ফেলেছি। আই এম রিয়েলি সরি। ইটস ওকে মিস্টার রাদীপ মাহমুদ। থ্যাংক ইউ। বেশ কিছুক্ষণ নীরবতায় কেটে গেল পথযাত্রা। পথযাত্রা শেষ হতে চলে এলো গন্তব্য। আফরার বাসা চলে এলো। আফরা সিট ছেড়ে উঠে গেল। পেছন থেকে শুনতে পেল, ভালো থাকবেন মিস আফরা। আফরা একটু মুচকি হেসে চলে গেল। সেই হাসিতে কাউকে করে গেল মুগ্ধ। সেই হাসিতে হাসতে বাধ্য হলো কেউ। সন্ধেবেলা গুটি গুটি পায়ে রান্নাঘরে চলে এলো নীর। আজ জোহরার শরীর ভালো না, বেশ মাথা ব্যথা, তাই শুয়ে আছে। কিন্তু এই সন্ধেবেলা নিয়ম করে সবার চা তৈরি করতে হয় তা ঠিক জেনে গেছে নীর, তাই চটজলদি চা তৈরি করে নিল। বসার ঘরে নাজিফা ও নীলিমা বেগম বসেছিলেন। নাজিফা টিভি দেখছে এবং নীলিমা বেগম রাতের খাবারের জন্য সবজি কাটছেন। তাদের চা দিয়ে এক কাপ চা নিয়ে গেল আঙ্গুরা বেগমের উদ্দেশ্যে। রুমে নক করার আগে বেশ কিছুক্ষণ চিন্তা করে রুমে নক করল। ভেতরে প্রবেশ করে শুনতে পেল, জোহরা, আজ আমার পা প্রচুর ব্যথা করছে, গরম পানি সেক দিলে ভালো হতো। তুই কি একটু গরম পানি এনে দিবি? এই পায়ের ব্যথার জ্বালায় আর ভালো লাগে না। আঙ্গুরা বেগম কাত হয়ে শুয়েছিলেন বিধায় তিনি নীরকে দেখেননি। জোহরা ভেবে এতগুলো কথা বলে দিলেন। নীর চাটা রেখে ওয়াটার ব্যাগে গরম পানি নিয়ে আসে, পায়ের ওপর আলতো করে রেখে সেক দিতে থাকে। আরে জোহরা, এখন একটু মনে হয় পায়ের ব্যথা কমেছে, আরাম লাগছে বলে আঙ্গুরা বেগম উঠে বসলেন। নীরকে পায়ের কাছে দেখে চোখ মুখ কুঁচকে ফেললেন। পরক্ষণে প্রশ্ন ছুড়লেন, তুমি এখানে কি করছো? জোহরা কোথায়? দাদি, আসলে জোহরার মাথা ব্যথা, তাই আমি এসছি। আঙ্গুরা বেগম কিছু বলেন না। পায়ের ব্যথায় এখন কিছু বলতে চাইছেন না। নীর আঙ্গুরা বেগমের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসে। রুমে ঢুকতেই চোখ ছানা পড়া। মাত্র গোসল করে বের হয়েছে নওয়াজ। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, পরনে শুধু ট্রাউজার। লোমযুক্ত বুক স্পষ্ট দেখা যাচ্ছে। ফর্সা বুকে পানির বিন্দুগুলো যেন চিকচিক করছে। নীরের কেমন যেন লাগছে। নীর দ্রুত চোখ সরিয়ে রুম থেকে বের হতে নিলেই পেছন থেকে জড়িয়ে ধরে নওয়াজ। ঠান্ডা হাতের স্পর্শে শিউরে ওঠে নীর। কোথায় যাচ্ছ নীর? ছাড়ুন, যেতে দিন আমায়। নীরকে নিজের দিকে ঘুরায় নওয়াজ। নীরের গাল দুটো লাল হয়ে আছে, চোখের দৃষ্টি মাটিতে। আমার দিকে তাকাও নীর। নীর কিছু বলে না। কথাগুলো এমন তালগোল পাকিয়ে যাচ্ছে
আমার দিকে তাকাতে বলেছি। নওয়াজের কথায় নীর কেঁপে ওঠে, চোখ তুলে নওয়াজের দিকে তাকায়। নীর, এত লজ্জা পাচ্ছ জানো? নওয়াজের ঠান্ডা কণ্ঠে কেমন শিরশির অনুভব হয় নীরের। পেটের ভেতর মোচড়ামুচড়ি শুরু হয়। নওয়াজ নীরকে আরো একটু নিজের সাথে জড়িয়ে নেয়, কোমর ধরে কাছে টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। নীরের গলায় মুখ গুজে নিজের ঠোঁট ছোঁয়ায়। ঠোঁটের ছোঁয়ায় নীরের শরীরে শিহরণ হয়। নওয়াজ পরপর চুমু খায়। এত লজ্জা কেন পাও? আমি লজ্জা পাওয়ার মতো কিছু করেছি? বদলোক একটা, জড়িয়ে ধরে আছে, চুমু খাচ্ছে, তাও বলছে যে লজ্জা পাওয়ার মতো কিছু করেছে নাকি। বলতে চেয়েও নীর কিছু বলতে পারল না। এখন যদি এত লজ্জা পাও, তবে যখন গভীরভাবে ছুঁয়ে দেব, তখন কিভাবে নিজেকে নিজে সামলাবে? ইস, এমন লাগাম ছাড়া কথা কেউ বলে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে নীরের। নওয়াজ নীরকে ছেড়ে দিল। তৈরি হয়ে নাও, বাইরে যাব আমরা। বলেই তৈরি হয়ে নিল নওয়াজ, রুম থেকে বের হয়। নীর কথা মতো তৈরি হয়ে নীলিমা বেগমের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। চোখ তুলে দেখতে পায় বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে। ধীর পায়ে নওয়াজের কাছে এসে দাঁড়ায় নীর। কারো পায়ের আওয়াজে নওয়াজ চোখ তুলে তাকায়। বাহ, তুমি দেখি খুব পাংচুয়াল। মনে বুঝলাম না। এই যে মেয়েদের নাকি তৈরি হতে খুব সময় লাগে, কিন্তু তুমি তো দেখি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে চলে এলে। আমি আগে থেকে সময়ের প্রতি সচেতন। সময় নষ্ট করা একদম পছন্দ নয়। ও বেশ, বসুন। বাইকে বসে স্টার্ট দিতে দিতে বলল নওয়াজ। নীর বসে পড়ল, কিন্তু হাত কোথায় রাখবে তা নিয়ে চিন্তায় পড়ে গেল। কোনো কিছু না ধরে বসলে তো পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পুরো মুখে চিন্তার ছাপ স্পষ্ট হলো। নওয়াজ মুচকি হেসে বলল, নীর, যেখানে আমিটাই পুরো তোমার নামে লিখিত, সেখানে আমার কাঁধে হাত রাখতে এত দ্বিধা কেন? পর পুরুষ নই আমি, তোমার স্বামী হই, নির্দ্বিধায় আমার কাঁধে হাত রাখতে পারো। নীর মুচকি হাসল, দু গালে লাল আভা ভেসে উঠল, চোখ মুখে অন্যরকম লাজুকতা ফুটে উঠল। নিজের হাত দিয়ে শক্ত করে নওয়াজের কাঁধ আঁকড়ে ধরল। নওয়াজের ঠোঁটে হাসি ফুটে উঠল। বেশ কিছুক্ষণ পর তারা শপিং মলে চলে এলো। নীর প্রশ্ন ছুড়ল, আমরা এখানে কেন এসেছি? অবশ্য শপিং মল যেহেতু এসেছি, সেহেতু শপিং করব। বলে নীরের হাত ধরে শপিং মলে প্রবেশ করলো দুজন। বেশ কয়েকটা ড্রেস, শাড়িও বেশ কিছু কেনাকাটা করলো। সব শেষে চুড়ির দোকানের সামনে এসে দাঁড়ালো দুজনে। পাথরের কাজ করা চুড়ি নিয়ে নিজ হাতে নীরকে পরিয়ে দিল নওয়াজ। চুড়ি পরাতে পরাতে বলল, কোনো কিছু পছন্দ হলে বলতে শেখো। সময় মতো না বললে আপনার পছন্দের জিনিস বা মানুষ অন্য কেউ নিয়ে যাবে। নীর চোখ তুলে নওয়াজের দিকে তাকালো। নওয়াজ কেন এই কথা বলল নীর ঠিক বুঝতে পারল। আসলে তখন শাড়ি কেনার মাঝে এই চুড়ির মুঠোই চোখ আটকে যায় নীরের। অনেকক্ষণ যাবৎ তাকিয়ে থাকার পর চোখ সরিয়ে নেয়। নীরের ছোটবেলা থেকেই অভ্যেস, কাউকে কিছু বলতে পারে না। নিজেকে বরাবর গুটিয়ে রাখার অভ্যেস। চাইলেও নিজেকে প্রকাশ করতে পারে না, নিজের অনুভূতি প্রকাশ করতে পারে না। নীরের ভাবনার মাঝে শুনতে পেল, কোথায় হারিয়ে গেলে মিস পাখির বাসা? নীর চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় চলে এলো তারা। রাতে খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সবাই। জোহরা সবাইকে খাবার এগিয়ে দিচ্ছে, সাথে নীর সাহায্য করছে। সবাইকে এগিয়ে দিয়ে এবার নীর খেতে বসলো। নীরের খাওয়ার মাঝে নওয়াজ খাওয়া শেষ। নওয়াজ নিজাম তালুকদারকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমি চাচ্ছিলাম নীরকে ভার্সিটিতে ভর্তি করাতে। নিজাম তালুকদার খাওয়া রেখে নীরের দিকে তাকালেন। নওয়াজের দিকে তাকিয়ে খানিকটা রাগী সুরে বলেন, এইসব বিষয়ে আমাকে বলে কি লাভ? যখন বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে নিজের মন মতো সিদ্ধান্ত নিয়েছ, সেখানে এসব বিষয়ে আমাকে জানানো বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। অতীতে এক সিদ্ধান্ত তুমি নিয়েছিলে, যা আমাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। যে সিদ্ধান্তর কাছে আমি হেরে গিয়েছিলাম, মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আমাকে। অতঃপর আমি এক সিদ্ধান্ত নিয়েছি, এবং আমার বিশ্বাস এই সিদ্ধান্ত আমাকে জিতিয়ে দেবে। ছেলের কথা শুনে নিজাম তালুকদার চেয়ার থেকে উঠে চলে গেলেন। পরিস্থিতি থমথমে হয়ে গেল। নীর নিজের প্লেটের দিকে একধানে তাকিয়ে রইল। চোখে পানি টলমল করছে, তবুও নিজেকে সামলে নিল। নীলিমা বেগম নীরকে বললেন, আরে তুমি কষ্ট পেও না, একটু রেগে আছে তো তাই আর কি। তুমি খাওয়া শেষ করে নাও। জি মনি, আমি ঠিক আছি। হ্যাঁ নীর, বাবা রাগ করলে এভাবেই কথা বলে, দেখিস রাগ ঠান্ডা হলে তোর সাথেও হাসি মুখে কথা বলবে। নীরকে ভাবি বলবে নাজিফা। আচ্ছা মা। যে যার মতো করে খাবার শেষ করে নিজেদের রুমে চলে গেল। নীর সবকিছু গুছিয়ে রুমে চলে এলো। দেখলো নওয়াজ ল্যাপটপে কিছু করছে। নীর আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি করল। নীরের দিকে এক পলক তাকিয়ে নওয়াজ বাথরুমে চলে গেল। বের হয়ে এসে পুরো রুম চোখ বুলিয়ে নীরকে দেখতে পেল না।
বারান্দায় তাকিয়ে দেখতে পেল নীর আকাশের দিকে অপলক তাকিয়ে আছে।